আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা আবারও চলে এলাম। এখন আলোচনা করব কপোতাক্ষ নদ কবিতা থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। যেই সৃজনশীল প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ আর মায়াবী একটা কবিতা নিয়ে আমরা এখন আলোচনা করব বা তার সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা ক খ আগে পড়ি। সনেটের অষ্টকে কি থাকে? বিশ্বাস করো, এই অষ্টক নিয়ে যে কত প্রশ্ন বোর্ডে আসে। আমি অনেকগুলো বোর্ড সলভ করলাম, 25 সালের 5টা বোর্ডে সলভ করলাম, এখন 24 সালে সলভ করতেছি। যতগুলো প্রশ্ন পেয়েছি সবগুলা কিন্তু অষ্টক থেকে আসছে। তা আমরা বুঝতেই পারতেছো অষ্টক কত ইম্পর্টেন্ট। দেখো, সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, জুড়াই একান আমি ভ্রান্তির ছলনা। এই প্রশ্নটা কিন্তু একটা বোর্ডে আমি পেয়েছি মাত্র, ঠিক মনে করতে পারছি না কোন বোর্ডে এসেছে, বাট ভ্রান্তির ছলনা মানে কবি মনে করে স্বপ্নের মধ্যে, কল্পনার মধ্যেও তার কান জোড়াচ্ছেন কপোতাক্ষ নদীর কলকল শব্দ শুনে। কলকল যে শব্দটা থাকে, পানির যে কলকল শব্দটা থাকে, সেই ভ্রান্তির ছলনা কবি কান জুড়াচ্ছেন কিভাবে? এই কপোতাক্ষ নদের মধ্য দিয়ে, বা কপোতাক্ষ নদের যে কলকল শব্দ আছে সেটা দিয়ে। তাও আমরা খ নাম্বার প্রশ্নটা একটু ব্যাখ্যা করি আবারও। দেখো এখানে কি আছে। সুদূর প্রবাসে একাকিত্ব স্মৃতিকাতরতার আচ্ছন্ন কবি যখন কল্পনায় কপোতাক্ষ নদীর স্রোতের শব্দ শুনতে পান, সে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছে উল্লেখিত পঙ্ক্তির মাধ্যমে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাস করছিলেন, তখন তার মনে জন্মভূমির প্রতি গভীর টান অনুভূত হয়। বিদেশের চাকচিক্য আর ঐশ্বর্যের মাঝেও তিনি তার শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদকে ভুলতে পারেননি। প্রবাস জীবনে যখন তিনি ভীষণ নিঃসঙ্গ অস্থির বোধ করতেন, তখন কপোতাক্ষ নদের স্মৃতি ছিল তার একমাত্র সান্ত্বনা। এবার আমরা আলোচনা করব আমাদের গ নাম্বার প্রশ্ন। গ ঘ। দেখো, এই উদ্দীপকে ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছে সেটা আমাদের দুইটা উদ্দীপক, উদ্দীপক 1 এবং উদ্দীপক 2। আর আমাদের গ নাম্বার প্রশ্নটা উদ্দীপক 1 থেকে জানতে চেয়েছে। উদ্দীপক 1-এ আছে কপোতাক্ষ নদ কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তা এখন আমাদের উদ্দীপক 1টা পড়তে হবে এবং আমাদের মিলাতে হবে কপোতাক্ষ নদের সঙ্গে কি চাইছে। এই দেখো, সুরমার তীরে হয়নি বসা, সে তো অনেক কাল, হয় না দেখা উথাল হাওয়ায় উড়েছে নায়ের পাল। সুরমা নদীর তীরে কবি অনেক দিন বসা নাই, সে অনেক দিন ওড়া বা বাতাস সে দেখে নাই, সেটা সুরমা নদীর পাড়ে। এটা স্মৃতিকারণ বা স্মৃতিচারণমূলক ঘটনা। আমাদের কপোতাক্ষ নদ কবিতার মধ্যে কবি যখন ফ্রান্সের ভার্সা নগরীতে ছিলেন, সেখানে থাকা অবস্থায় সে তার শৈশবের স্মৃতি কপোতাক্ষ নদকে মনে করছে। সে কপোতাক্ষ নদীর স্মৃতির সঙ্গে উদ্দীপকে সুরমা নদীতে এসে যে অনেক দিন ধরে বসে নাই, সেটার প্রতি আমরা লিখ পাইছি। তাহলে আমরা এক লাইনে কি করে লিখবো? এক লাইনে লিখবো উদ্দীপকের সঙ্গে স্মৃতিচারণমূলক ঘটনার সঙ্গে মিল আছে। তো দেখি আমরা গ নাম্বার প্রশ্নটা কিভাবে লেখা যায়। আমরা সুন্দর করে তোমাদের জন্য 3 নাম্বারের জন্য সাজিয়েছি, সেটা একবার একটু পড়িয়ে দিই। উদ্দীপক 1-এ কপোতাক্ষ নদ কবিতায় কবির মাতৃসম কপোতাক্ষ নদের প্রতি স্মৃতিকাতরতার হয়ে পড়ার দিকটি ফুটে উঠেছে। জন্মভূমির সঙ্গে মানুষের রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। জন্মের পর থেকে জন্মভূমির প্রকৃতি, পরিবেশ ও চারপাশের সাথে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। মাতৃভূমির সঙ্গে মানুষের যে সম্পর্ক গড়ে ওঠে তা অকৃত্রিম। তাই তো কোনো উদ্দেশ্যে যদি কেউ নিজ ভূমি ছেড়ে চলেও যায়, তারপরও তার মন পড়ে থাকে জন্মভূমির একটা কোলে। কপোতাক্ষ নদ কবিতায় কবির বর্ণনায় এমন এক স্মৃতিকাতরতা হয়ে উঠে এসেছে। ইংরেজ ভাবধারায় পুষ্ট কবি আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে মাতৃভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমান, কিন্তু বিদেশে অবস্থানকালে দেশের প্রতি তার অকৃত্রিম টান উপলব্ধি হতে থাকে। তিনি তার জন্মভূমির শৈশবের স্মৃতি বিজড়িত নদ কপোতাক্ষের কথা বিদেশের মাটিতে বসে স্মরণ করেন। তিনি নানা জায়গায় ঘুরে নানা নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের কলতানে যে প্রশান্তি তা অন্য কোথাও তিনি খুঁজে পান না। তিনি আবারও মাতৃরূপে, দেখো, তিনি আবারও মাতৃরূপে এই নদের কাছে ফিরতে চেয়েছেন। তেমনই উদ্দীপকেও সুরমা নদীর প্রতি কবির স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। সুরমা নদীর তীরে কবির অনেক দিন বসা হয়নি, উত্তাল হাওয়ায় নৌকার পাল দেখা হয়নি, এইসব বিষয়ের মধ্য দিয়ে তার স্মৃতিকাতরতা প্রকাশ পাচ্ছে। এইভাবে উদ্দীপক 1-এ আলোচিত কবিতার স্মৃতিকাতরতার দিকটি ফুটে উঠেছে। তো আমরা বুঝলাম, আমি যেটা বললাম সেভাবে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়েছি। আমরা গ নাম্বার প্রশ্নটা শেষ করলাম, এখন আমরা ঘ নাম্বার 4 নাম্বার প্রশ্নটা পড়ব। 4 নাম্বার প্রশ্নটাতে কি বলেছে? 4 নাম্বার প্রশ্নটা আমার উদ্দীপক 2 থেকে আসছে। উদ্দীপকের 2-এ কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে, উক্তিটি যথার্থতা বিচার করো। দেখি মূল চেতনা ঘটেছে কিনা সেটা একটু আমরা দেখি। একটা নদী কলকলিয়ে দুলদুলিয়ে চলে, দুই কূলে তার দুঃখ সুখের হাজার কথা বলে। রাগলে নদী গর্জনে তার বুক কাঁপে থরথরে, শান্ত হলে অনেক সুখে জাগায় বুক চেরে। চরের বুকে বাঁধলে শিখর প্রাণের মেলায় হাসে, শান্ত নদী যমুনা সে জীবন ভালোবাসে।
আচ্ছা, একটা নদীর কথা বলছে। দেখো, নদী ভাঙন হয় না, নদীর পদ্মা মেঘনা যমুনার আশপাশ দেখি অনেক মানুষ বসবাস করে না। দেখবা নদী ভাঙন হলে নদীর আশেপাশে যে মানুষগুলো ঘর বাড়ি থাকে সেগুলো নদীর পানিতে বিলিয়ে যায় বা চলে যায়। এটা নদীর একটা গর্জনের কথা বলেছে, নদীর একটা রাগান্বিত রূপের কথা বলেছে। অন্যদিকে এই নদীর আবার শান্ত রূপও আছে। যখন নদীটা আবার শান্ত হয়ে যায়, মানুষ কি করে, আবার সেই জায়গায় নতুন করে ঘর বাড়ি তৈরি করে, তাদেরই ভিটে বাড়ি, তাদেরই আবার জমি। তো কবি উদ্দীপকে না এই কথাটাই বলেছেন যে একটা নদী কলকলিয়ে দুলদুলিয়ে চলে, দুই কূলে তার সুখ দুঃখের হাজার কথা বলে। মানে নদীর দুই কূলে হাজার রকমের মানুষ আছে, হাজার মানুষের সুখের কথা আছে, দুঃখের কথা আছে। রাগলে নদী গর্জনে তার বুক কাঁপে থরথর করে। যখন নদী কেঁপে যায় তখন মানে বুক থরথর করে কেঁপে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, মানুষের দুঃখ আরো বেড়ে যায়। শান্ত হলে অনেক সুখে জাগায় বুকে চল। আবার নদী যখন শান্ত হয় তখন ওখানেই নতুন করে মানুষ আবার সংসার শুরু করে, আবার সুখ দুঃখের কথা শুরু করে। চরের বুকে বাঁধলে সে ঘর, প্রাণের মেলায় হাসে, শান্ত নদী যমুনা সে জীবন ভালোবাসে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এবার আমাদের কি বলছে, উদ্দীপক 2-এ কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে কি, উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। দেখো, আমরা প্রতিফলন সম্পূর্ণ ঘটেছে কি সেটা আমরা একটু দেখি, পুরোপুরি ভাবে আমাদের এখানে আসছে কিনা। ঘ নাম্বারটা একটু মিলাই আমরা। জনজীবনের সঙ্গে নদীর গভীর সম্পর্কতা বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিতে যথার্থ বলা যায়। জনজীবন, মানুষের জনজীবনের সঙ্গে নদীর যে একটা আলাদা সম্পর্ক থাকে সেটা বিবেচনা করলে যথার্থ বলা যায় ঘটনাটি। এবার দেখো, কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত প্রবাসের নিঃসঙ্গ জীবনে তার শৈশবের কপোতাক্ষ নদকে একান্ত আপনজন হিসেবে স্মরণ করেছেন। তিনি বিশ্বের বহু নদ নদী দেখলেও কপোতাক্ষের মতো পরম তৃষ্ণা আর কোনোটিতে মেটাতে পারেনি। কবির কাছে এই নদ মায়ের দুগ্ধ স্রোতরূপে। বিদেশের মাটিতে বসে তিনি এই নদের কলকল ধ্বনি শোনেন এবং নদের কাছে প্রার্থনা করেন যেন নদীটি তার স্বদেশের মানুষের কাছে তার অনুরাগের বার্তা পৌঁছে দেয়। অর্থাৎ নদী এখানে কবির দেশপ্রেম ও অস্তিত্বের একটি অংশ। এরপর দেখো, অন্যদিকে উদ্দীপক 2-এ অংশে দেখা যায় একটি নদী মানুষের জীবনের হাজারো সুখ দুঃখের কথা বলে। নদীটি কেবল প্রাকৃতিক অংশ নয়, বরং সে মানুষের জীবনের একটি উত্থান পতন। যেমন নদী গর্জন বা বুকে চর জেগে ওঠার সাথে মানুষের অনুভূতির এক গভীর যোগসূত্র রয়েছে। শান্ত নদী যমুনা সেই জীবন ভালোবাসে। এই পঙ্গতির মাধ্যমে নদীর সাথে প্রাণীর যে সম্পর্কের কথা বলা আছে সেটা আছে। তা কপোতাক্ষ নদের প্রতি কবির যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল তারই অন্য একটি রূপ। উভয় ক্ষেত্রেই নদীকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। তাই বলা যায় কপোতাক্ষ নদ কবিতার মূল সুর হলো স্বদেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, স্বদেশের প্রতি কি নিঃস্বার্থ ভালোবাসা এবং স্মৃতিকে আঁকড়ে ধরে রাখার ব্যাকুলতা। উদ্দীপকের দ্বিতীয় অংশ নদীর মানবিক রূপ এবং মানুষের জীবনের সাথে তার যে নিবিড় সখ্যতা ফুটে উঠেছে তা মূলত সেই একই চেতনার ভিন্নতার বহিঃপ্রকাশ। নদী এখানে জন্মভূমির প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। তাই সামগ্রিক বিচারে বলা যায় উদ্দীপকের 2 অংশ কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনার সার্থক প্রতিফলন করেছে, উক্তিটি যথার্থ। আচ্ছা, আমরা সুন্দর করে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এখন আলোচনা করলাম। ঢাকা বোর্ড 2024 সালে 2টা উদ্দীপক ছিল, যদি একটু প্রশ্নটা কঠিন এসেছে। গ নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে উদ্দীপক 1-এর সঙ্গে কি মিল আছে, তো স্মৃতিচারণমূলক বা দেশপ্রেমের সঙ্গে মিল আছে যেটা আমরা লিখলাম। আর উদ্দীপক 2-এ যেটা ছিল সেটা একটু কঠিন আসছে। আসলে জনজীবন বা মানুষের সঙ্গে প্রকৃতির নদীর যে একটা সম্পর্ক থাকে, পানির যে একটা সম্পর্ক থাকে সেটা প্রকাশ করতে বলেছে। যেমন কপোতাক্ষ নদের পানির সঙ্গে কবির অনেক সখ্যতা ছিল, সেই সখ্যতার কারণে সে ফ্রান্সে বসে মিস করছেন। আসলে সেই জায়গা থেকে উদ্দীপকটা আসছে। যারা খুব ভালোভাবে কপোতাক্ষ নদটা বুঝে এবং পারে তাদের জন্য আসলে এই উদ্দীপকটা খুব সহজ, আদারওয়াইজ কিন্তু এটা অনেক কঠিন। যাই হোক, এই ইজি বাংলা বইটির পাশাপাশি পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে, কবিতার মূল বেসিকগুলো ভালো করে জানতে হবে, তাহলে যেখান থেকে সৃজনশীল আসুক না কেন লিখতে পারবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।